5 বছরের কাছাকাছি সময় লাগছে হচ্ছে ওকে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। তো ওই দিন প্রথম হাত ধরলাম আমি। তো মনে হচ্ছিল যে সময়টা খুবই মানে কম, আরো অনেক সময় হলে খুব ভালো লাগতো। আরেকটা প্রপোজাল আসে যেটা হচ্ছে আব্বুর খুব ক্লোজ ফ্রেন্ডের ছেলে ছিল, তো সেদিক দিয়ে আব্বু একটু পজিটিভলি ছিল বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা হক। আমি ফজল করিম তনয়। আর আমি ফাইজা করিম ভিয়া। আর আমাদের ছোট মেয়ে ফিয়ানা করিম। কথা বলতে পারে না। প্রথম দেখাটা একটু কাকতালীয়। তার আগে একটু বলে নেই যে আমি আর দিবা হচ্ছে একই ব্যাচমেট। আমরা সিটি কলেজে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে বিবিএ কমপ্লিট করেছি। ওর মেজর ছিল ফাইন্যান্স, আমার ছিল মার্কেটিং। তো আমরা দুইজনে দুই সেকশনে পড়তাম। প্রথম 6 মাসেও আমাদের মধ্যে কথা বা দেখা হয় নাই। আমাদের একজন কমন ফ্রেন্ড ছিল উর্মি। একদিন উর্মির মাধ্যমে ওর কিছু ছবি আমি দেখলাম। তো সেটা হচ্ছে দিবাকে আমার প্রথম দেখা। আর ওই দিনই হচ্ছে কলেজে আমাদের দেখা হয়, কিন্তু সেটা ছিল একপাক্ষিক। মানে আমি দিবাকে দেখেছি, দিবা আমাকে নোটিশও করা নাই। আর আমার জানা হচ্ছে আমাদের যখন স্টার্ট হয় বিবিএ, তখন হচ্ছে যারা ভালো স্টুডেন্ট বা যারা একটু স্মার্ট, দেখতে সুন্দর, এরকম কিছু ছেলে মেয়েদের মধ্যে কিছু মানে কথাবার্তা হয় যে ওই সেকশনে এই মেয়েটা এরকম, ওই ছেলেটা এরকম। তো তার মধ্যে তনয় হচ্ছে একজন যে খুব ভালো স্টুডেন্ট, আর ওর হাইট ভালো ছিল, প্লাস দেখতে অনেক স্মার্ট। তো এটা নিয়ে সবার মধ্যে খুব কথা হতো। তো আমি প্রথমে তো ওরকম নোটিস করিনি। তো তারপরে হচ্ছে আমি ওই কমন ফ্রেন্ড যার কথা ও বললো, তো তার থ্রুতেই আমি জানতে পারলাম যে আমার ছবি নিয়ে কিছু ফান হচ্ছিল পাশের সেকশনে। তখন আমি বললাম যে কে ফানটা করেছে বা এরকম কেন কথা হবে। তো তখন জানতে পারি নামটা। আর তারপরে ওইভাবেই আমাকে ও দেখায় যে ও ছিল সেই ছেলে যে কথাগুলো বলেছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট নোটিস করা। না, এটা ফান ছিল না। জিনিসটা হচ্ছে যে হঠাৎই মানে ওই দিন উর্মি আমাকে ছবিগুলো দেখাচ্ছিল। তো ছবিগুলো আমি দেখার পরে যেটা হয় যে কিছু ফার্স্ট সাইটেড ব্যাপার ওইরকম একটা ছিল যে দেখার পরেই ভালো লাগা। এবং আমার মনে আছে যে আমি জিজ্ঞেস করলাম উর্মিকে যে দিবা আজকে কলেজে এসছে কিনা। তো বললো আসছে এবং এই মাত্র সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছে। আমাদের সিটি কলেজে 2টা সিঁড়ি ছিল, একটা ছিল সামনের দিকে, একটা ছিল পেছনের দিকে। তো ওকে দেখার জন্য আমার মনে আছে যে আমি কয়েক সেকেন্ডে পেছনের সিঁড়ি দিয়ে নেমে আবার ওই সিঁড়ি দিয়ে উঠে আমি মাঝপথে হচ্ছে দিবাকে পেলাম। দেখলাম যে ওর আরো কিছু ফ্রেন্ড নিয়ে ও সিঁড়িতে নামতেছে। তো ওইটাই ছিল সামনাসামনি প্রথম দেখা, কিন্তু কোনো কথা হয় নাই। আর দিবাও আমাকে ওইভাবে নোটিস করে নাই, কারণ তার আগে আমাদের আসলে কোনো অফিসিয়াল পরিচয়ই হয় নাই, আসলে হাই হ্যালোটাও পর্যন্ত হয় নাই। I was pretty decided at that time যে মানে হয় না যে প্রত্যেকটা মানুষেরই একটা পছন্দ বা ভালো লাগা থাকে। I was pretty decided at that time যে না, দিবাই হচ্ছে সেই মেয়ে যাকে হয়তো আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে চিন্তা করতে পারি। এটাই ছিল আমার প্রথম ফিলিংস। আমার আসলে ফুল কলেজ লাইফে কখনো জিনিসটা নিয়ে আসলে আমি ভাবিনি। আমার ফার্স্ট থিঙ্কিং ছিল, বাসা থেকেও এরকম একটা বিষয় আমাদের শেখানো হয়েছে যে ক্লাসমেট, ফ্রেন্ডস, সবসময় ফ্রেন্ডস। মানে এটা হয়তো বা একটু সেফটি পারপাসেও বাবা মারা খুব মাথায় দিয়ে দেন যে ফ্রেন্ডশিপ তো ফ্রেন্ডশিপই। যেহেতু আমি ছোটবেলা থেকে কো এডুকেশনে পড়েছি, তো আমি ওইভাবেই চিন্তা করতে শিখেছি।
মানে চিন্তা করতাম যে যারা ক্লাসমেট বা ফ্রেন্ড তারা সবসময় ফ্রেন্ডই থাকে, অন্যভাবে আসলে দেখা যায় না। তো ওটাই ছিল, এবং লাস্ট পর্যন্ত আমার ওভাবেই আমি শেষ করেছি বিবিএ, ওইভাবেই ওই চিন্তাটা নিয়েই শেষ করেছি। মানে আমি যে আসলে দিবাকে নোটিস করছি, এটা জিনিসটা অনেকটা একপাক্ষিকই ছিল। মানে আমার তরফ থেকেই ভালো লাগাটা ছিল, কিন্তু এটা দিবা জানতো না, বা দিবার সাথে আমার এর অনেক পরে আসলে কথা বলার সুযোগ হয়। যখন থেকে দিবাকে প্রথম দেখা, তারপর থেকে হচ্ছে চেষ্টা করতাম যে ওর ক্লাসরুমের সামনে দিয়ে একটু হেঁটে যাওয়া, কোনোভাবে ওকে একটু নোটিসে আনা, বা আমার প্রেজেন্সটা বোঝানো, বা ও যেখানে থাকে তার আশেপাশে ঘোরাফেরা করা, এরকম কিছু ব্যাপার ছিল এগুলো খুব সাধারণ প্রবণতা। তো সেটা আমিও করেছি। এরপরে অনেক পরে ওর সাথে প্রথম যেদিন কথা হয় সেদিন ও করিডোরে একা দাঁড়ায় ছিল। তো আমাদের রেজাল্টের দিন, রেজাল্টের দিন এক্স্যাক্টলি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট, ফার্স্ট সেমিস্টার রেজাল্টের দিন আমাদের সেন্ট্রালি রেজাল্ট হতো। তো ওটা হচ্ছে ওইভাবে পাবলিশ হতো, একদম নোটিশ বোর্ডে দেয়া হতো। তো মানে স্পেশালি একটা দিনই ওভাবে ইয়ে করতে যে আজকে রেজাল্ট হবে। তো আমরা সবাই রেজাল্ট নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। মানে আমার ওটার কথা মনে পড়ে, কারণ হচ্ছে আমার মনে হয় আমি বাসায় ফোন দিয়ে জানাচ্ছিলাম, করিডোরেই ছিলাম ঠিক রেজাল্ট বোর্ডের সামনে। তখন অলরেডি অনেক সবাই এসে চলেও গেছে, তেমন কেউ নাইও ক্যাম্পাসে। তো ওই সময় হচ্ছে তনয় আসছে, আমি ঠিক সিঁড়ির পেছনের সিঁড়ির সামনেই, অফিসের সামনে দাঁড়ানো। তো ও উঠে আসছে। তো আমি হচ্ছে কথা বলে শেষ করলাম, তখন ওকে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার এত দেরি, বা রেজাল্ট কি, সামথিং এরকম কিছু একটা মনে হয় জিজ্ঞেস করেছিলাম। তো বললো যে না, খুব একটা মানে ভালো না, বা এরকম কিছু একটা বললো। যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা আমাদের কারোরই খুব স্যাটিসফ্যাক্টরি হয় নাই। তো জিনিসটা একটা কমন ইয়ে ছিল যে ওর রেজাল্টটাও স্যাটিসফ্যাক্টরি না, আমার রেজাল্টটাও স্যাটিসফ্যাক্টরি। এটা নিয়ে আমরা প্রথম কথা বলা শুরু হওয়া আর কি, ইন্টারঅ্যাকশন শুরু হওয়া। মানে আসলে জিনিসটা ছিল যে আশেপাশে কেউই ছিল না, মানে কথাটা খুব ফর্মাল ভাবেই হয়েছে যে রেজাল্ট কি বা কেমন আছো মনে হয় জিজ্ঞেস করি নাই, জাস্ট রেজাল্ট। সেকেন্ড দিন এরপরেও তো সেম, এরপর মানে বেশ ভালো একটা গ্যাপও ছিল, আমার আর মনে পড়ে না। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য আমাদের একটা প্র্যাকটিস সেশন হতো। আচ্ছা, তারপর ওইটাই তো মনে হয় যে ওরিয়েন্টেশন যখন স্টার্ট হলো, তখন পার্টিসিপেশনের জন্য আমাদেরকে সিলেক্ট করা হলো। তো ওখানে বেশ কিছু মানে ইন্টারঅ্যাকশন হয়েছে। ও ছিল হোস্ট, আমরা ছিলাম হচ্ছে ফোর্থ ব্যাচ। ওই সময় হচ্ছে ফিফথ ব্যাচের ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম হবে। তো এটা আমাদের খুব একটা কাঙ্ক্ষিত ইয়ে ছিল। এটা পুরো কলেজের জন্য একটা ফেস্টিভ একটা ব্যাপার ছিল। তো অ্যাঙ্করিং এ একটা ইয়েতে আমাকে সিলেকশন করা হলো যে আমি হচ্ছি প্রোগ্রামটা অ্যাঙ্করিং করব। আর পুরো প্রোগ্রামের আরো কিছু ইয়েতে দিবা একটা পারফর্ম করবে, বা আমাদের অন্যান্য ফ্রেন্ডরা পারফর্ম করবে, এরকম একটা প্ল্যান হলো কলেজ থেকে। তো ওই প্রোগ্রামের ইয়েতে বেশ কিছু রিহার্সাল সেশন ছিল, বেশ কিছু দিন আমরা একসাথে কাজ করেছি। ওইখান থেকে আরেকটু কাছে আসার সুযোগটা তৈরি হয়। কাছে আসা বলতে ফ্রেন্ডশিপটা, মানে নরমালি কথাবার্তা বলতে গেলে, মানে ক্লাসমেটরা যেরকম চেনা জানা, হয়তো বা ওদের সেকশনে খুব কিছু মানুষের সাথেই কথা হতো, তো তার মধ্যেও একজন ছিল, এরকম আর কি। তো মোটামুটি যখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম একদম মানে দৌড় গোড়ায়, তখন কিছু আর কি ফান করা বা এই ধরনের কিছু জিনিস, প্রায় 1 মাস আগে থেকে তো রিহার্সাল স্টার্ট হলো। একদম যখন মানে সম্পর্কটাকে সহজ করার একটা প্রচেষ্টা ছিল, যে প্রচেষ্টাতে প্রোগ্রামের দিন মনে আছে আমার। প্রোগ্রামের দিন যখন আমরা গেলাম,
তখন একদম ফার্স্ট মনে হয় ফান করে কেউ একজন ফারিয়াপুর ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমি আমার সেকশনের কারোর সাথে অত বেশি ইন্টিমেট ছিলাম না। আমার খুব ভালো বন্ধুত্ব ছিল হচ্ছে আমাদের ঠিক আগের ব্যাচ, দ্যাট মিন্স থার্ড ব্যাচের অভিজিৎ ভাই আর ফারিয়াপু ছিল আমার খুব ক্লোজ। শুরু থেকে আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। আমি আমার ব্যাচের সাথে খুব কমই আড্ডা দিছি। আমি সিনিয়র ব্যাচের সাথে বেশি আড্ডা দিছি, সিনিয়র আর জুনিয়র, হ্যাঁ পরে জুনিয়রটা। তো ফারিয়াকে ছিল আমার কাছে এমন একটা মানুষ যার কাছে আমি সবকিছু শেয়ার করতে পারতাম। অভিজিৎ ভাইও ছিল। তো আমার বিষয়টা ওদেরকে জানালাম যে আমি এরকম দিবাকে পছন্দ করি। তো ওরা ওই সময়টাতে জিনিসটা আস্তে আস্তে স্প্রেড করা শুরু করলো যে হ্যাঁ এরকম একটা ব্যাপার হতে যাচ্ছে। মানে কখনো নাম মেনশন করে না, কখনোই বলে নাই, জাস্ট ফান করেছে। অথবা যেদিন ফাইনালি হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল, সেদিন ফার্স্ট আমাকে ফান করে। এবং আমার এক ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড রুবা জিনিসটা নোটিস করে এবং ওর মনে হয় যে জিনিসটা হচ্ছে মানে কথাগুলো হচ্ছে তনয়কে নিয়ে। তো তখন ও আমাকে ওই দিন ঠিক বলেনি, পরের দিনই বলেছে। ফারিয়াপু কথাটা এভাবে বলেছিল যে তোকে আজকে খুব ভালো লাগছে, আমার যদি একটা ছোট ভাই থাকতো তাহলে আমি তোকে বিয়ে করে নিয়ে আসতাম। তো আমি এটা খুবই লাইটলি নিয়েছি, নর্মালি, মানে অনেক ফান, অনেক কিছুই তো হয় আড্ডার সময় কথা, তো আমি কথাটা ওভাবে নিয়েছি। তো তার 2-1 দিন পরে মনে হয় রুবা আমাকে বলেছিল যে তুই বিষয়টা খেয়াল করেছিস কিনা, বিষয়টা হচ্ছে এরকম, আপুরা কিন্তু বারবার তনয়ের দিকেই দেখাচ্ছিল বা এরকম। আমার কাছে খুব সিলি এই কারণে লেগেছিল যে তনয়ের কাছ থেকেও তখন আমি সেরকম কোনো ফান বা ওরকম কোনো কিছুই আমি দেখিনি। খুব নর্মালি ও কথা বলতো, হাই হ্যালো কেমন আছো, মানে এর বাইরে কখনো না। তো এই ধরনের কোনো কিছু হতে পারে বা আসলে হয়েছে সেটা মাথায় আসেনি। এটাতে আমি একটু টেনে নিব এই প্রসঙ্গটা। আমার জন্য জিনিসটা খুব ক্রিটিক্যাল ছিল। আমি প্রথমে বলছি যে জিনিসটা ছিল একপাক্ষিক, মানে ভালো লাগাটা আমার কাছ থেকে শুরু হওয়া, যেটা দিবা একেবারেই জানতো না। তো দিবার সাথে পরিচয় হওয়াটা, তারপরে ওর সাথে ফ্রেন্ডশিপ করাটা, আর দিবা বলতো যে আমরা খুব ভালো বন্ধু। মনে মনে এটা আমি কখনোই মানতাম না, কারণ আমি তোকে পছন্দ করতাম ভালো বন্ধু আরো অনেক পরে না, মানে প্রথম থেকেই জিনিসটা, মানে ওই সময়টা একটা জিনিস মনে হতো যে বন্ধুরা কখনো একটা সম্পর্কে সাধারণত জড়াতে পারে না বা জড়ায় না নরমালি, যেটা হয়। তো আমার কাছে ওই সময় ওই বয়সে মনে হতো যে বন্ধুত্ব মানে এই ভালো লাগা বা ভালোবাসার জায়গাটাতে না, অন্য একটা জায়গা। ওই জায়গাটাতে আমার খুব একটা পজিশনে থাকতে হতো দিবার সাথে, যাতে দিবা কখনো জিনিসটাকে আজ করতে না পারে। কারণ সুযোগ পাইলেই বলতো যে দেখো আমি কিন্তু শুধুমাত্রই বন্ধু। শুধুমাত্রই বন্ধু মানে হচ্ছে মানে আমি এতটুকু বুঝতে পারতাম যে ও ইন্টারেস্টেড ফ্রেন্ডশিপের জন্য। কারণ মানে আরো তো অনেকে আছে, ছেলে মেয়ে যাই হোক, কেউ যখন কারোর সাথে অন্তত মানে 1 স্টেপ আগাতে যায়, অন্তত আসবে, কথা বলবে, রেগুলার একটা ইন্টারাকশন হবে। যেহেতু সেপারেট সেকশন, ও আসতো মানে প্রায় আমার সাথে, আমার ফ্রেন্ডদের সাথে বসতো, কথা বলতো, ফান করতো। তখন আমার মনে হতো যে হ্যাঁ সে হয়তো বা ইন্টারেস্টেড ফ্রেন্ডশিপের জন্য। তো আমার যেটা একটা মানে তখনকার থিঙ্কিং ছিল যে আমি যার সাথে ফ্রেন্ডশিপ করব আমি সব সময় তার আমার ফ্রেন্ড থাকবে, মানে ফ্রেন্ড তো ফ্রেন্ডই। বিশেষ করে যখন 5th ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়, তারপরে হচ্ছে একটা ক্রেজ হয়ে যায় তনয়ের মনে হয় একটা আবৃত্তিও ছিল, তাই না? আবৃত্তি অসম্ভব ভালো করতো, আর অ্যাঙ্কারিং তো অবশ্যই। মানে তখন হচ্ছে যারা ফার্স্ট ঢুকলো, আমরা তো হচ্ছে বাংলা মিডিয়াম থেকে হঠাৎ ইংলিশ মিডিয়ামে, আমাদের জন্য ইংলিশটা তখন সবকিছু, সব সাবজেক্ট ইংলিশ, পড়া লেখা, তো এগুলো নিয়ে সবাই খুব অরিড থাকতাম। তো তার মধ্যে এক্সেপশনাল ছিল ও।
তার প্রোনাউন্সিয়েশন বা স্পিচগুলো বা ক্লাসগুলো ও যখন ইন্টারাকশন করতো টিচারদের সাথে, তো তখনই সবাই জানতো যে তনয় ইংলিশে খুব ভালো, প্লাস অ্যাঙ্করিংয়ের সময় তো ফুল ইংলিশেই সে ইয়ে করেছিল। তো সেখান থেকে আর সব কিছু মিলিয়ে শুধু বিবিএ ক্যাম্পাস না, সিটি কলেজে তো বিশাল হচ্ছে অনার্সের ইয়ে আছে ডিপার্টমেন্টগুলো, ওরাও সবাই কি করে জানি আমি জানি না তনয়কে চিনে গেল। তো দেখা যেত করিডোরে বা ফ্রেশ রুমে যেখানেই যাচ্ছি না কেন, আমাকে হয়তো বা অনেক সময় অনেকে দেখেছে তনয়ের সাথে আমরা আড্ডা দিচ্ছি বা কথা বলছি, এরকম আমার মনে আছে যে এসে আপু আপনি কি তনয় ভাইকে চেনেন, তনয় ভাইয়ের নাম্বারটা দেয়া যাবে, আপনি কি তার ফ্রেন্ড, মানে এরকম অনেক অনেক বলতে গেলে হাতে গোনা যাবে না, এরকমও অনেক এক্সপেরিয়েন্স আছে। কেমন লাগতো তখন আসলে আমি বললাম না যে ওভাবে কখনো চিন্তা করিনি, আমি বরং এটা নিয়ে ওর সাথে ফান করেছি, ওর ফ্রেন্ডদের সাথে ফান করেছি, ও তো এখন মানে ক্রেজ এই ধরনের ফান করেছে, তখন আসলে ওভাবে কখনো মনে আসেনি আমার কিছু। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওকে প্রপোজ করতে আমার সময় লাগছে 4 বছরের উপরে, 5 বছর। হ্যাঁ, তারপরে আমরা প্রথম 1 বছর আমি বাদই দিলাম, প্রথম 1 বছর আমি বাদ দিলাম। তারপর জব করার পরও প্রায় 5-6 হ্যাঁ, মানে 5 বছরের কাছাকাছি সময় লাগছে হচ্ছে ওকে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। না, ওইটা ওর কাছেই ছিল, ওইটা আমার পর্যন্ত কখনো আসে নাই। মানে কেউ কখনো আমাকে, আমি জানি না এটা ওর বানানো কিনা, মানে কেউ আমার কাছে এসে কখনো বলে নাই যে ফ্রেন্ডরা সবাই না, অবশ্যই তারা এসে তো জুনিয়র যারা তারা এসে তো বড় একজন সিনিয়র কাছে এসে বলবে না ভাইয়া আমি আপনাকে পছন্দ করি। অ্যাট লিস্ট মানে ওই সময়টায় প্রায় 10-12 বছর আগে তখন ওই জিনিসটা এতটা মানুষ ইয়ে ছিল না যে হুট করে গিয়ে বললাম আই লাইক ইউ বা এই ধরনের এখন যেগুলো হয় এগুলো তখন ছিল না। না, চিঠি কোনো কিছু ছিল না, তবে আমি জিনিসটা বুঝতে পারতাম এইভাবে যে ও যেটা বললো যে আমাদের ফিফথ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামের পরে জিনিসটা খুব ছড়ায় গেল আর কি। ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনেক ব্যাচই ছিল, আমাদের জুনিয়র ব্যাচগুলো ছিল, তারপরে অন্যান্য অনার্সের স্টুডেন্টরাও ছিল। আর জিনিসটা হচ্ছে যে আমরা যখন ক্লাস করতাম তখন অন্যান্য অনার্সের ক্লাসগুলো বা ইন্টারের ক্লাসগুলো হইতো, তো দেখা যেত যে একই ক্যাম্পাস বা ক্যান্টিনটা একই ছিল বা যে সিঁড়িতে ওঠানামা করা হতো একই জায়গা ছিল, যার কারণে মোটামুটি ছোট জায়গা হওয়ার কারণে সবাই এভাবে চিনতো। আর সিটি কলেজের মধ্যে বিবিএটা ছিল একটু ডিফারেন্ট, যার কারণে সবাই আসলে একটু আলাদাভাবেই ইয়ে করতো। তো ওই কারণে জিনিসগুলো আমার কাছ পর্যন্ত এসছে, বাট ওইভাবে চিঠি বা কোনো ফোন আলাপ এরকম কিছু হয় না, বাট আমি জিনিসটা বুঝতে পারতাম যে হ্যাঁ এরকম কিছু হচ্ছে। প্রথম প্রপোজাল হচ্ছে যেটা আমরা বিবিএ শেষ করলাম, তার আমাদের শেষ করার অনেক আগে থেকে তনয় জব করতো, পাশাপাশি জব স্টার্ট করলো 7th সেমিস্টারে, লাস্ট সেমিস্টারের শুরু থেকে আমি ইন্টার্নশিপ শুরু করলাম। তো তারপরে আমি ইন্টার্নশিপ শেষ করলাম যখন ব্যাংকে, আইএফআইসি ব্যাংকে, তো তখন রেগুলার আসতো, দেখা যেত যে জব শেষ করে ঠিকই আসছে, মানে একটা 3:30-4টা একটা ব্যাংক টাইম তখন শেষ হতো, তো তারপরও দেখা যেত যে অফিস শেষ করে বা ইন্টার্নশিপ শেষ করে সে ঠিকই আসছে, আমি বাসা পর্যন্ত রিক্সায় একসাথে আসছি। তো তখন হচ্ছে ধীরে ধীরে ফ্রেন্ডশিপটা মানে আমার দিক থেকে তখন আমরা খুব ভালো ফ্রেন্ড। তো এরপরে হচ্ছে প্রায় মাস 6 হবে, তারপর আমি জবে জয়েন করলাম। ইন্টারেস্টিং হচ্ছে আমার ফার্স্ট জব যেটা, সেটা তনয়ের রেফারেন্সে স্টার্ট, তো বাইং হাউসে। এরপরে জব যখন শুরু হলো তখন আমারই যে বেস্ট ফ্রেন্ডের কথা বললাম রূপা, ও একদিন আমাকে কথাটা বলেছিল তনয় সিরিয়াস, তোকে নিয়ে তনয় সিরিয়াস। তো এই জিনিসটা আসলে ও আমাকে ফার্স্টে বলে নাই, আমি জানি না ওর মনে আছে কিনা, আমি ওকে ফোন করে বলেছিলাম যে এটা কি সত্যি কিনা, মনে আছে?
তারপরেও আমাকে বলেছে না, মানে ঠিক proposal-টা প্রপোজাল phone-এ নাই। ওইভাবে প্রপোজাল তো জিনিসটা বলা হচ্ছে যে যায় না। একটা সময় যে হলো যে ও হয়তো বুঝতো, কিন্তু আমার একটা ভয় ছিল যে দিবা প্রায়ই বলতো যে দেখো এটা এরকম কোনো কিছু রিলেশন আমি হ্যাঁ যাব না। আমি এরকম কোনো রিলেশনে যাব না, বা যদি কখনো শুনি, কারণ চারিপাশ থেকে তো বিভিন্ন রকম আসলে হ্যাঁ, কথা আরো আসতো, হ্যাঁ ফ্রেন্ডের মাধ্যমে ওরা মজা করতো, তো দিবা প্রায় প্রায় ফোনে এটা বলতো যে এরকম যদি আমি কখনো তোমার কাছ থেকে শুনি তাহলে কিন্তু আমাদের সম্পর্ক থাকবে না। তো একটা ভয় ছিল আমার মধ্যে যে তাহলে আমি শুনি বা কারোর সম্পর্কে শুনি, হ্যাঁ। মানে এরকম আসলে এরকম তো আসলে হয়, দেখা যায় যে আশেপাশে আমরাও দেখেছি ফ্রেন্ডদের মধ্যে জিনিসগুলো হয়ে বেশ মানে দেখা যায় গ্রুপ আলাদা হয়ে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো দেখার পরে আমি জিনিসগুলো নিয়ে খুব রিজিড ছিলাম যে আমি এরকম কোনো রিলেশনে যাব না, বা শুনলে হয়তো বা আমি সরে আসবো এরকম। তো ওই প্রপোজালটা আসলে ওইভাবে হয় নাই যে খুব প্ল্যান করে কার্ড নিয়ে আই লাভ ইউ এরকম কিছুই হয় নাই। তো কোন একটা আমাদের ফ্রেন্ডদেরই কোন একটা সিচুয়েশনে বা কোন একটা কিছুতে রুবা আমাকে বলছিল, এটা ও ওভার ফোনেই আমাকে বলেছিল যে তুই জানিস না বাট ও খুব সিরিয়াস, এটা আমি জানি অনেক দিন আগে থেকে সিরিয়াস। তো আই থিংক রুবাকেও হয়তো বা কোনো সময় বলেছিল, আমি জানি না। না, এটা ছিল এরকম যে আমার ওরকম সুযোগ হয় নাই যে একদম সামনাসামনি ফুল নিয়ে বা খুব না, কোনো রোমান্টিক proposal। একটা ইয়ে করে আমরা প্রপোজ করার মতো কোনো ঘটনা হয় নাই। জিনিসটা ছিল যে যখন আমরা জব জয়েন করলাম তখন একটা খুব রেগুলার একটা অ্যাক্টিভিটিস ছিল আমাদের। আমি চেষ্টা করতাম প্রতিদিন কাজ শেষ করে ওকে ওর অফিস থেকে নিয়ে একসাথে ফিরতে, কখনো কখনো ঘুরতে যাইতে বা ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া, এটা অলমোস্ট রেগুলার ছিল। এবং একটা জিনিস আমি জানতাম যে ওর লাইফে আর সেকেন্ড কোনো মানুষ নাই, তো এবং আমার প্রেজেন্সটা আমি ফিল করতাম যে হ্যাঁ আমরা খুব ক্লোজ, কিন্তু অফিশিয়ালি ডিক্লেয়ার করা এইটা আসলে হয় নাই। এরকম হতে হতে একটা সময় জিনিসটা মানে দিবা জিজ্ঞেস করলো। আসলে যেটা হয়েছিল যে জবে শুরু হওয়ার পরে যেটা হয় যে ফ্রেন্ডদের সাথে ওই যে আগের যে বিষয়টা, মানুষ কিন্তু অনেকটা একা হয়ে যায়। তো ওই সময় কিন্তু ততদিনে ওর রেগুলার দেখা হওয়া বা কেয়ার করা, বিশেষ করে ও যে জবটা ওর ইয়েতে প্রতিদিনই ম্যাক্সিমাম ও যেটা করতো, জব ওর কাজ শেষ করেও আমার অফিসে যেত, তারপর আমরা একসাথে বাসায় ফিরতাম। তো এটা একটা জিনিস কি যে লাইফে অলরেডি স্পেস করে নেয়া যে জিনিসটা, সেটা ততদিনে হয়ে গেছে। এবং এরপরে যখন আমার ফ্রেন্ড আমাকে বলল, তো ওই যে যেটা আগে বলেছিলাম যে মেন্টালিটি যে খুব রিজিড, আমি যদি শুনি তাহলে সরে আসবো, তো ততদিনে কিন্তু ওই জিনিসটা রিজিডনেসটা আমার ছিল না, মানে কমে গেছে। এবং পারিপার্শ্বিকতা দেখেও বা সব থেকে দেখেও যে একদম ফ্রেন্ড লাইফ পার্টনার বা অন্য কিছু হতে পারে না, এই ধারণাটা আসলে সেই মুহূর্তে অতটা স্ট্রং আর ছিল না। তো সে কারণেই হয়তো বা মানে ওভাবে আমি খুব রুডলি কোনো রিঅ্যাকশন দিইনি। না না, আমার প্রচেষ্টাটা অনেক গাঢ় ছিল, এটা বলতে হবে। কারণ প্রথম থেকে তো আমার ইন্টেনশন ছিল যে দিস ইজ দ্য গার্ল যাকে আমি চাই আসলে। তো সেই জন্য প্রচেষ্টাটা আমার পক্ষ থেকে সবসময় খুব প্রবল ছিল। এটা ধৈর্যশীল ছিল, না হলে আসলে এটা ওই যে ওভার ফোনই কিন্তু অনেক কথা হয়ে গেছে সেদিন, যেদিন ফার্স্ট কথা হয় আমি ওকে যখন জিজ্ঞেস করি, তখন ও যখন হ্যাঁ বলে, তখন কিন্তু আর মানে আমাদের যেই ফ্যামিলির সেই সময় যে অবস্থাটা ছিল, তখন আমি ওকে ফার্স্ট এটাই বলি, যদি ফ্যামিলি থেকে রাজি হয় তখনই আমি আগাবো। আমি মনে হয় এটাই ফার্স্ট বলেছি। আমাদের ব্যাপারটা ছিল যে যখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ মানে আমরা একজন আরেকজনের পছন্দ করি এবং এতে দুজনেরই সম্মতি আছে, তখন বিষয়টা হচ্ছে যে তখন আমরা অলরেডি গ্রাজুয়েশন পাস কমপ্লিট করে ফেলছি, জব করতেছি। তো তখন আসলে বিয়ের ডিসিশনের দিকে আমরা আসলে চলে গেছি যে যদি ফ্যামিলি জিনিসটাকে এগ্রি করে তাহলে আমরা বিয়ে করব আর কি। পরে হ্যাঁ মানে পরে জিনিসটা আসলে চেঞ্জ তো হয়ে যায়।
পরে ওকে দেখার পরে ওই যে যেটা যে ফ্রেন্ড একটা স্পেশাল বিষয় তো থাকেই। আর মানে কারণ আমি তখন ওকে এটা বলে দিয়েছি যে আমি ফ্যামিলিতে জানাবো, যদি পজিটিভ হয় সো আমরা বিয়ের কথাই ভাবছি। সো ওই জিনিসটা ওকে দেখলে জিনিসটা হতো যে হ্যাঁ হতে পারে যে আমরা হয়তো বা আগাবো। অনুভূতিটা অবশ্যই ভালো ছিল, মানে এতদিনের একটা কাঙ্ক্ষিত ব্যাপার, যেটা খুব পজিটিভ একটা রেজাল্ট আসলো। মানে তখন সবকিছুই খুব সুন্দর, ইচ্ছার পূর্ণতা। মনে আছে যে আমি এই ঘটনার পরে কোনো একদিন ওকে বাসায় ড্রপ করতে গেলাম, তো ওই দিন প্রথম হাত ধরলাম আমি। তো মনে হচ্ছিল যে সময়টা খুবই মানে কম, আরো অনেক সময় হলে খুব ভালো লাগতো, বা এত তাড়াতাড়ি বা কেন বাসায় যাচ্ছি আমরা। তো বাসায় থেকে ওকে নামাই দিয়ে আসার পরে মানে ইট ওয়াজ ভেরি বিউটিফুল। মানে আমি ভাষায় বলার মতো না, বাট জিনিসটা ছিল যে খুব কাঙ্ক্ষিত একটা জিনিস পাওয়ার একটা সুখ, যেটা সেই ব্যাপারটাই ছিল। এই সারপ্রাইজ আমাদের একটা জিনিস ছিল যে যখন আমরা বুঝলাম যে হ্যাঁ আমরা একজন আরেকজনকে পছন্দ করি এবং আমরা আমাদের সম্পর্কটাকে বিয়ের দিকে নিয়ে যাব, খুব শর্ট টাইমে আমরা ফ্যামিলিকে ইনভলভ করে ফেলি। এবং আমি কিন্তু ওই দিনে যেদিন তনে আমাকে বলে, আমি ওই রাতেই আম্মুর সাথে কথা বলি। আমার আম্মুর সাথে একটা এমন রিলেশন ছিল যে সবকিছু শেয়ার করা, মানে এমনকি আমার ফ্রেন্ডরা কি বলছে, কার সাথে কার রিলেশন হচ্ছে, এগুলো সবই আমি বলতাম। মানে এত ফ্রেন্ডলি একটা রিলেশন ছিল। সো ওই দিন রাতেই বলেছিলাম। তো আম্মুর রিয়াকশনটা ওই যে আমি বারবার এই কারণে বিয়ের কথা বলছি যে ফার্স্ট আম্মু তো ওকে আগে থেকে চিনতো, আর ওর প্রতি আম্মুর একটা সফট কর্নার ছিল, কারণ হচ্ছে দুজন বাড়ির দিক একই দিক। আম্মুর হচ্ছে চুয়াডাঙ্গা, ওদের মাগুরা কাছাকাছি। তো আম্মু মানে ফান করেই হয়তো ওই সময় বলেছিল যে আমাদের ওই দিকের ছেলেরা খুব ভালো হয়, তারা বউদের খুব ভালোবাসে, ভালো রাখে। তো এই একটা পজিটিভ সাইন ছিল ওই দিনই। সেই কারণে ওই দিন থেকেই একটা, আসলে আমি খুব রোমান্টিক টাইপের মানুষ না, আর ওই যে কিছু মানুষ ওই ফেয়ারি টেল থিঙ্ক করে যে কেউ একজন আসবে, এই হবে সেই হবে, ওই ধরনের কোনো কিছু কখনোই আমার মাইন্ডে ওরকম ছিল না। সো যখন জিনিসটা জানতে পারলাম, আমিও পজিটিভ চিন্তা করলাম, আম্মুর দিক থেকেও যখন পজিটিভ আসলো, সো আমি তখন থেকে আসলে ওইভাবেই চিন্তা করেছি যে হ্যাঁ আমি পজিটিভলি আগাবো এবং বিয়ে হয়তো বা ওকেই করবো। সো এটাই হচ্ছে ফিলিংসটা আসলে আমার, সে কারণে ওই খুব স্টেপ বাই স্টেপ না, বলবো যে একবারে অনেকখানি। আমি সবসময় বলি যে দিবা খুব কাঠখোট্টা, রোমান্টিক ব্যাপারটা একটু কম কাজ করে, পুতু পুতু ব্যাপারটা একেবারেই নাই। মানে এই 10 বছর আমাদের সংসার জীবনে কয়বার আই লাভ ইউ বলছে তাও হয়তো আমি একটু গভীরভাবে চিন্তা করলে আঙ্গুলে গুনে বলে দিতে পারবো যে সংখ্যাটা কত ছিল। ও বলে নাই, ওটা আমার ওই চিন্তা করতে গেলে আমি বলছি, আমি ফর শিওর, এবং ও এটাতে অস্বীকার করবে, কোন রিপ্লাই দেয়। তো ইন দ্য মিন টাইম হচ্ছে জব করছি, বাসা থেকেও এটা ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে যে এখন বিয়ের টাইম, তো তারাও সিরিয়াসলি চিন্তা করছিল। তো এর মধ্যে হচ্ছে আরেকটা প্রপোজাল আসে, যেটা হচ্ছে আব্বুর খুব ক্লোজ ফ্রেন্ডের ছেলে ছিল। তো সেদিক দিয়ে আব্বু একটু পজিটিভই ছিল বিষয়টা নিয়ে। তো আমাকেও আর কি ওভাবে বলা হলো বাসা থেকে যে তুমি বিষয়টা নিয়ে পজিটিভলি ভাবো। তো আমি আম্মুকে জানালাম যে না, আমি ঠিক রাজি হব না, বা এটা নিয়ে আসলে আগানোর কোনো অপশন নাই। তো আম্মু তখন আসলে বিষয়টা এরকম ছিল যে তনয় আমার ফ্রেন্ড, মানে আব্বুর দিক থেকে এটা ছিল যে সেম এইজ, আসলে সবাই একটু মনে করে যে সেম এইজে আগানোটা
কেমিস্ট্রিটা ভালো হয় না। কেমিস্ট্রি ভালো হয় না, তাছাড়া হচ্ছে একসাথে ক্যারিয়ার শুরু করা, মানে বিষয়টা অনেক দিক দিয়েই হয়তো বা গার্জিয়ানরা চিন্তা করেন। তো এই বিষয়টা ওই পর্যন্তই ছিল, আব্বু আম্মুর কথাবার্তার মধ্যেই ছিল। আম্মু বিষয়টা তখনও তনয়ের কথাটা আব্বুকে তখনও জানায়নি। আব্বু অলমোস্ট আব্বু ধরে নিয়েছিল আমি এদিকে পজিটিভই হব। তো যখন আমি নেগেটিভ হলাম, আব্বু কিছুটা একটু ডিসহার্টেন্ডই হলো। এরপরে আর কি আম্মু জিনিসটা জানে, অলমোস্ট ওখানে না বলার পরে তখন আব্বু আসলে এই পয়েন্টগুলোই বলে যে ক্লাসমেট তাদের ইয়ে থাকে যে আসলে লং রেঞ্জে গিয়ে রিলেশনটা থাকবে কিনা, এরকম কিছু আর কি। তো এর মধ্যেই যেটা হয় যে আমার আম্মু হঠাৎই সিক হয়ে যান, এবং সিকনেসটা খুব সিরিয়াস না হলেও আসলে আম্মু আর আমাদের মধ্যে আসেনি ফিরে, আম্মু মারা যান। তো এই পুরো সময়টা মানে আব্বুকে হচ্ছে যখন নেগেটিভ হয়ে গেল বিষয়টা, আমি যখন জানালাম যে এটা নিয়ে আসলে আর আগানোর অপশন নাই, তখন মানে আব্বু কিছুটা মন খারাপ করলো। তারপরও আসলে ওভাবে চাপ দিয়ে কিছু আমাকে কখনো বলে নাই যে তোমাকে এটাই করতে হবে বা কিছু। তো এরপরে কিছুটা সময় একটু মানে আমরা সময় পাই। এর মধ্যে যেটা হলো আম্মু হঠাৎ, এখানে আমি একটু অ্যাড করি যে ওই কয়টা দিন ছিল খুব টেনশনের আমার জন্য, যদিও দিবা জিনিসটা আমাকে এইভাবে কখনো শেয়ার করা নাই। বাট আমি জানতাম যে হ্যাঁ, বাসা থেকে একটা ছেলে সম্পর্কে চিন্তা করা হচ্ছে, বিয়ে দেওয়া নিয়ে। ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, সম্ভবত কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল। এটা আরেকটা ছিল, আরেকটা ছিল হচ্ছে ইন্দিরা রোডে বাসা, এনজিওতে জব। যাই হোক, এবং আঙ্কেল খুব মানে সরি বাবা খুব সিরিয়াস ছিল এই সময়। তো মানে আমার জন্য জিনিসটা ওই 2-3 দিন খুব টেনশনে ছিলাম আমি যে কি হয়। আর ওদের বাসায় একটা জিনিস ছিল যে বাবার ডিসিশনটাই ফাইনাল। তো তখন জিনিসটা একেবারে আমাদের জন্য খুব নতুন ব্যাপার, ওর বাসাতে জানানো হয় নাই। তো আমার মনে আছে যে ওই কয়টা দিন আমার খুব একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে। তারপরে যেটা হলো যে যেটা বললাম যে আমার শাশুড়ি ওই সময় অসুস্থ হইলেন, ওই ঘটনা যখন একেবারে না হয়ে গেল দিবার পক্ষ থেকে। এরপরে যেটা হলো যে আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তো ওনাকেই ইবনে সিনাতে ট্রিটমেন্টে রাখা হলো। উনি হসপিটালাইজ ছিলেন। আমরা জানতাম যে মার পেটে প্রচন্ড ব্যথা, তো উনি ট্রিটমেন্ট নিচ্ছেন ইবনে সিনাতে। একদিন এরকম হলো যে ইবনে সিনাতে ভর্তি থাকা সময় ও আমাকে ফোন দিল যে মার অবস্থা খুবই খারাপ, ওরা ইবনে সিনাতে খুব ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না, এবং ইবনে সিনার যে চিকিৎসা ব্যবস্থা সেটা ওদের কাছে খুব একটা ক্লিয়ার না। মানে 3-4 দিন হয়ে যাওয়ার পরেও জিনিসটা হচ্ছে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। তো তখন ওরা চিন্তা করছিল যে ভালো কোনো হসপিটালে শিফট করবে। তো আমাকে ফোন দিল যে আমার কাছে ইউনাইটেড হসপিটালের কোনো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা, সরি অ্যাপোলো। হ্যাঁ, তো আমি অ্যাপোলোতে ফোন করলাম। ফোন করে অ্যাম্বুলেন্স ওই রাত্রেই মাকে শিফট করার ডিসিশন হইলো। তো অ্যাপোলো থেকে অ্যাম্বুলেন্স কল করে আনা হইলো। তো আমার মনে আছে যে আমি হসপিটালের নিচে দাঁড়ায় এইগুলো অ্যারেঞ্জমেন্ট করতেছি, বাট আমি আসলে উপরে যেতে পারতেছি না। তো অ্যাম্বুলেন্স কল করা হলো, অ্যাম্বুলেন্সে করে মাকে শিফট করা হলো। আমার মনে আছে যে ওই অ্যাম্বুলেন্সে আমি মানে এটা আমারই ডিসিশন ছিল যে আমি উঠলাম, সামনের সিটে বসলাম, বসে মাকে অ্যাপোলোতে শিফট করা হলো। তো ওই সময় আমার মাথায় এটা কাজ করে নাই যে বাবার সাথে আমি মানে আমার কোনো ওরকম পরিচয়ই নাই, তাইলে আমি কেন এখানে আসলাম, আমি কেন অ্যাম্বুলেন্সে, দিবার মাকে নিয়ে আমি কেন ইয়ে করছি। তো বাবা ওই ধরনের কোনো কিছু ওই সময় আসলে সিচুয়েশনটা এরকম ছিল না। এরপরে আনফরচুনেটলি অ্যাপোলোতে 2 দিন থাকার পরে তৃতীয় দিন যখন মার
অপারেশন হলো, এটা আমার এখনো মনে আছে খুব স্পষ্টভাবে। ডাক্তাররা অপারেশনের পরে বললেন যে তখন রাত বেশ, যে আপনারা বাসায় চলে যান, সকালবেলা ওনার জ্ঞান ফিরবে, বরং আপনারা সকালে একটু তাড়াতাড়ি চলে আসেন। তো তখন তো আমাদের গাড়ি ছিল না, সিএনজিতে করে আমরা অ্যাপোলো থেকে ফিরলাম, ওকে বাসায় ড্রপ করলাম, সাথে ইমন ছিল ওর ভাই। তারপর আমি বাসায় গেলাম। তো বাসায় যে আমি ওই দিন ঘুমাতেও আমার দেরি হয়েছিল, সম্ভবত 2:30 বা 3টার দিকে ওর ফোন আসলো যে মার অবস্থা ভালো না, এখনই যেতে হবে। তো আমি তখন 2:15 দিকে, আমি তখন কোনো কিছু চিন্তা না করে বাসা থেকে ওই অবস্থায় বের হয়ে একটা সিএনজি জোগাড় করলাম। সিএনজি জোগাড় করে ওদেরকে বাসা থেকে পিক করে হসপিটালে যখন গেলাম, তখন যে দেখলাম যে আসলে আমার শাশুড়ি বেঁচে নেই, উনি মারা গেছেন। তো জিনিসটা আমাদের জন্য খুব ইয়ে ছিল যে ওই সময় আসলে আমরা কেউই এক্সপেক্ট করিনি। আর মা যে ধরনের অসুস্থ ছিলেন, তার থেকে এই ধরনের কোনো কিছু হবে বিশ্বাসযোগ্য ছিল না। তারপরে আমরা পরের দিন মাকে নিয়ে ওদের ওই দিন রাতের ঘটনা, সকালবেলা আমরা মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে গেলাম হচ্ছে টাঙ্গাইল ওর দাদা বাড়িতে। ওইখানেও আমি ছিলাম। মাকে ওই দিন দাফন করা হইলো, জানাজা হইলো এখানে। পরের দিন আবার 2 দিন পরে মার ওই জন্য একটা মিলাদের আয়োজন করা হয়েছিল, ওইটা শেষ করে ফুলখানি 4 দিন আমি ছিলাম ওখানে। তারপর আমরা ফিরে আসলাম। এরপরে তো দীপাকে সামলানো একটা ব্যাপার ছিল। আসলে আম্মুর অসুস্থতার পুরা সময়টাই সব সময় সাথে ছিল। তো এই জিনিসটা হচ্ছে আব্বুর তখনও যদিও কোনো পজিটিভ নেগেটিভ কোনো কিছু আমি জানতাম না, আব্বু ওই সময়টা তো অনেকে খুব ক্লোজ থেকে দেখেছে। এরপরে আসলে আমি পরে জানতে পারি যে আম্মু যেদিন অপারেশন ছিল তার আগের দিন, যেদিন অপারেশন হলো সেদিন আমি ছিলাম আম্মুর সাথে। তার আগের দিন শুক্রবার ছিল, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর। ওই দিন আম্মু টনার কথা বলেছিল, কিছুটা ডিসকাশনও হয়েছিল। তো সেখান থেকে আব্বু আর কি জানে, এবং এই পুরো সময়টা টনাকে দেখার পরে হয়তো আব্বু আর কোনো অপশন বা কোনো কিছু তখন আর চিন্তা করা হয়নি। তো তখন আব্বুও জানতো, আমিও জানতাম। আমার কোনো আসলে আলাদা করে বলা হয় নাই আব্বুকে যে বিষয়টা এরকম বা আমরা এভাবে আগাচ্ছি বা আগাবো। এরপরে যেটা হয় যে ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি থেকে ওদের কাছে ফর্মাল প্রস্তাব দেওয়া হলো। বাবা রাজি ছিলেন। তারপরে আমাদের বিয়ের দিন ক্ষণ ঠিক হলো। এর মধ্যে খালি এতটুকু হচ্ছে যে ওরা চাচ্ছিল যে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। আম্মু তো হচ্ছে ডিসেম্বরে মারা গেল, তো ওরা প্রপোজাল পাঠালো হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে। তো তখন আর কি ডিসিশন হলো যে মেতেই বিয়েটা হবে। তারপর যেটা হলো যে মেতে বিয়ে হওয়ার কথা ছিল, পরে আমরা সবাই চিন্তা করলাম, বিশেষ করে এটা আমার ডিসিশন ছিল যে আমি তখন প্রিপেয়ার ছিলাম না। এত বড় একটা শখ পরে আমার মনে হচ্ছিল যে যদি আমি লাইফে যাই আমার আরেকটু সময় লাগবে। তারপরেই মানে ওই বছরটা না আর কি, যেহেতু ওই বছরে মারা গেলেন, পরের বছর জানুয়ারিতে আমরা 2009-এ আম্মু মারা যায়, আমাদের হচ্ছে বিয়ে হয় 2011 জানুয়ারিতে। আপনি হচ্ছে আসলে ফ্রেন্ডশিপ যখন শুরু হয় তখন তো নর্মালি 8-10টা ফ্রেন্ডের মধ্যেই, মানে একটা সময় খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল আমার দিক থেকে, তো আমরা তুই করেই বলতাম। তো বিয়ের পরে কেন জানি না, মানে জিনিসটা অনেক সময় হয়তো বা চলে আসছে, তো আশেপাশ থেকে গার্জিয়ানরা জিনিসটা নোটিস করার পরে আসলে স্বাভাবিক যে কেন তুই চলে আসছে, কেন তো আসলে ভালো লাগে না।
আর হাজব্যান্ড ওয়াইফ রিলেশন এখানে একটু তো রেসপেক্টটা লাগে না, হঠাৎ যদি সবার সামনে চলে আসে তুই। তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কোনোভাবেই কেন জানি আসছিল না, তো ভাবলাম যে ঠিক আছে আপনি দিয়ে শুরু করি, যেহেতু রেসপেক্টেড হাজব্যান্ড। তো সেখান থেকে আপনি, আর তারপরে আসলে ওই আপনিতেই আটকে যাওয়া, আর কেন জানি হয় নাই, আর ওভাবে চেষ্টাও করা না ওরকম কিছু স্পেশালি না, যেটা মাঝে মাঝে মানে এই প্র্যাকটিসটা আমার ছিল, আমি ওকে জানো বলে ডাকি, এটা এখনো হয়। ইভেন এমনও হয় যে অনেক সময় আত্মীয় স্বজন বা আব্বা আম্মার সামনে ডাকা হয়। সেটা আমার দিক থেকে মানে জিনিসটা স্প্রেড হয়ে গেছে, এখন আমার মধ্যেও চলে আসছে, এখন না মানে অনেক আগে থেকেই চলে আসছে। দুজনের মধ্যে হয়তো বা আর্গুমেন্ট হয়েছে, কিন্তু একটা জিনিস ফিক্স যে আমরা ডিসকাশনের মাধ্যমে সবকিছু, আমার থেকে অনেক সময় হয়তো বা আমি একটু রেগে যাই, আর ও প্রচন্ড ধৈর্য নিয়ে থাকে। আমি আমার মনে হয় আমার উপরে ওর রেগে যাওয়া বা মানে আউটবাস্ট হওয়া মনে হয় হাতে গোনা কয়েকবার হবে, আর যেটা আমার অহরহ হয়। তো ওর ধৈর্যটা বলবো আমি মেইন, যে কোনো রিলেশনের ধৈর্যটা মেইন। আর আরেকটা জিনিস হচ্ছে সেটা জিনিস ফিক্সড রাখা, যে রিলেশনটা ফিক্সড, যেটা এখন অনেকেই করে যে আচ্ছা এটা হলো শেষ এখানে, বা এরপরে আর কিছু বলার নাই, এরপরে আর কিছু শোনার নাই। এই জিনিসটা কখনো আমার মাথায় আসে নাই, হয়তো বা ওর মাথায়ও কখনো আসে নাই, যে যে কোনো সমস্যা যে কোনো সিচুয়েশনই হোক আমরা ডিসকাশন করেছি, বা আমার রাগ কি কারণে সেটা হয়তো বা ও জানতেও চায়নি, আমি নিজে এক্সপ্লেন করেছি যে এই কারণে এটা আমার ভালো লাগে না, এটা কেন হলো। সো এই 10 বছর পরে যেটা হয়েছে, এখন একটা ভালোবাসার অনেক রকম রূপ বা রং হয়তো হয়, বাট আমার কাছে যেটা মনে হয় যে দিবা হলো এমন একটা জায়গা, যে জায়গায় আমার কোনো ব্যারিয়ার পেতে হয় না। আমি যে কোনো কিছু খুব সহজে এক্সপ্রেস করতে পারি, যে কোনো কিছু খুব সহজে বলতে পারি। তো এমন একটা সম্পর্ক আমাদের মধ্যে, যেখানে আসলে আমরা এই জিনিসটাকে এনজয় করি, এবং আমি আশা করি যে আমরা যতদিন একসাথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা এভাবেই থাকতে চাই। এখন যেটা বললো যে আমরা আসলে সময়ই নাই, এখন লাইফটা এরকম যে আর্গুমেন্ট করা বা কোনো কিছু আমি রেগে আছি ও রাগ ভাঙাবে বা এরকম আসলে লাইফে কোনো সময় নেই। সো জিনিসটা হচ্ছে চলে যাচ্ছে, এবং আমরা হ্যাপি যে এভাবে চলছে, এবং আল্লাহর কাছে প্রার্থনা যেন এভাবেই চলে বাকি জীবন। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।